দর্শক, আপনাদের কি মনে আছে খন্দকার দেলোয়ার হোসেনের কথা? জাতীয় সংসদের তিনি চিফ হুইপ ছিলেন একেবারে লম্বা সময়। মানিকগঞ্জ 1 আসন থেকে তিনি 5বার নির্বাচিত হয়েছেন। তিনি দুঃসময়ে অন-11-এর সময়, যখন দলের একটি অংশ সংস্কারবাদী পথে গেছে বা তখনকার সামরিক বাহিনীর সঙ্গে হাত মিলিয়েছিল, তখন কিন্তু খন্দকার দেলোয়ার হোসেন কঠিন সময় হাল ধরেছিল। তখন বেগম খালেদা জিয়া গৃহবন্দী, তারেক রহমান লন্ডনে। সেই অবস্থা কিন্তু তিনি দায়িত্ব পালন করেছেন অসুস্থ শরীর নিয়ে। তারপর তিনি কিন্তু মারা যান। স্বাভাবিকভাবেই 5বারের এমপি এলাকায় তার একটা নাম ধাম আছে। তার ধারাবাহিকতা রক্ষা করেছেন তার অন্তত একটা ছেলে খন্দকার আকবর হোসেন। তিনি উচ্চশিক্ষিত, যোগ্য এবং বেগম খালেদা জিয়ার নির্দেশে 2012 থেকে তিনি টানা কাজ করে গেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি এবার প্রাথমিক মনোনয়ন পাননি। চূড়ান্ত মনোনয়ন পাবেন কিনা জানি না। তার নির্বাচনী এলাকার লোকজন বলছে যে খন্দকার দেলোয়ারের এই ছেলেটি কেন মনোনয়ন পেলেন না। আমরা একটু খন্দকার আকবরের বক্তব্যটা শুনে আসি দর্শক। ভোটের লড়াই অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, খন্দকার আকবর হোসেন। আমরা জানি আপনার একটা পরিচয় আছে। আপনার বাবা খন্দকার দেলোয়ার হোসেন দুঃসময়ে বিএনপির মহাসচিব ছিলেন। সেই 1-11-এর কথা সবারই মনে আছে। তিনি জাতীয় সংসদের খুবই গুরুত্বপূর্ণ চিফ হুইপ ছিলেন, সেটাও জানি। এবং ওই মানিকগঞ্জ 1 আসন থেকে 5বার তিনি নির্বাচিত হয়েছেন। আপনি তার সন্তান। স্বাভাবিকভাবে এলাকার মানুষের প্রত্যাশা, আপনার পরিবারের প্রত্যাশা যে সেই আসন থেকে আপনি নির্বাচন করবেন। আপনার কাছে কি মনে হয় এই আসনের নির্বাচনের ব্যাপারে? আপনাকে দল মনোনীত করলো না কেন? আপনার সাথে কি কোনো কমিউনিকেশন গ্যাপ ছিল কিনা? না আপনার আসলে অনুভূতিটা কি যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য। সত্যিকার অর্থে বলতে গেলে আমাকে কেন, কি কারণে মনোনয়ন দিল না, এটা যেমন আমারও প্রশ্ন, তেমন আমার এলাকার যে যারা আহ, হাজার হাজার নেতাকর্মী এবং এলাকাবাসী, তাদের মনে প্রশ্ন, কি কারণে আমাকে মনোনয়ন দেওয়া হলো না। আপনারা জানেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি বিবিসি সহ বিভিন্ন মাধ্যমে এবং দলীয় ফোরামে বারবার বলেছেন যে কি ধরনের আমাদের প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কি ধরনের ক্রাইটেরিয়া থাকতে হবে। যেমন নাম্বার 1, প্রার্থীকে অত্র এলাকার মানুষের সাথে তার কমিউনিকেশনটা কিরকম, যোগাযোগটা কিরকম। 2, তার ব্যক্তিগত ইমেজ অর্থাৎ সততা। 3, বিগত আন্দোলন সংগ্রামে তার ভূমিকা এবং সে কি ধরনের এলাকার সামাজিক রাজনৈতিক কার্যক্রমে কিভাবে যুক্ত ছিলেন, এগুলো সহ বিগত পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় তার অবস্থান কি ছিল। এক কথা বলতে গেলে ত্যাগ তিতিক্ষা, জেল জুলুম সহ, এবং সর্বোপরি যেটা এমফাসাইজ করেছেন উনি, সেটা হলো ব্যক্তিগত সততা, 5ই আগস্ট পরবর্তী ভূমিকা। এবং উনি বারবার বলছেন যারা দলকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করে দলের ইমেজকে ক্ষুণ্ণ করেছে তাদেরকে আমরা অন করি না। সেদিক থেকে যদি ধরতে হয়, আমার এলাকায় প্রতিটি মানুষই জানে, একটা ছোট 5 বছরের শিশু জানে যে আমার ওখানকার ইমেজ কিরকম, আমি কি কাজ করেছি। এবং সর্বোপরি এখন আপনারা জানেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এর সাথে আপনার যে চ্যানেলগুলি আছে সারা বাংলাদেশ সহ সারা দুনিয়াতে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, সবাই দেখছে। বর্তমান অবাধ তথ্য প্রবাহের যুগে কোনো কিছু কিন্তু গোপন থাকে না। ধরেন আপনাকে যদি আমি বলি যে আমি আন্দোলন সংগ্রামে ছিলাম, এটা যদি মিথ্যে হয় এটা প্রমাণ হয়ে যাবে।
কিন্তু আমার প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ সহ সামাজিক কার্যক্রমে এগুলি বর্তমান আমার যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে আমি নিয়মিত কিন্তু আপলোড করেছি। সেই সময়ের বিভিন্ন ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ায় বের হয়েছে, বিএনপি মিডিয়া সেল সহ নানা রকম মানে যা যা দরকার প্রত্যেকটাতে কিন্তু এটা কি বলবো, এটা প্রমাণ রয়েছে যে আমি কি করেছি, বিগত 13টা বছর আমি কি করেছি। তো সুতরাং এত কিছু থাকার পরেও, এবং সবচেয়ে বড় কথা যেটা হলো 5ই আগস্ট পরবর্তীতে শুধু আমি নই, আমার অনুসারী, আমার মানে আমার মরহুম পিতা খন্দকার দুলাল হোসেন একটা বিশাল ভোট ব্যাংক ছিল, তার অনুসারী সহ সকলে কোনো রকম কোনো চাঁদাবাজি দখলবাজি বা কোনো কিছুতে তারা যুক্ত ছিল না। আমি দু একজনকে যাদেরকে পেয়েছি তাদেরকে আমি বেরও করে দিয়েছি। সুতরাং সব দিক দিয়ে সাধারণ জনের কাছে ক্লিন ইমেজ থাকার পরও কেন আমি মনোনয়ন পেলাম না, সেটা আমারও যেমন প্রশ্ন, এলাকাবাসীরও প্রশ্ন। আপনি এমনি কিভাবে দলের সঙ্গে যুক্ত ছিলেন? স্থানীয়ভাবে কত সাল থেকে ছিলেন? মাঝখানে তো আপনি মনে হয় দেশের বাইরেও ছিলেন বলছিলেন। দেখুন, আপনারা জানেন 111-এর সময় আমার মরহুম পিতা খন্দকার দুলাল হোসেন, আপনি সেই সময় বাংলা ভিশন সহ বিভিন্ন জায়গায় অত্যন্ত সুনামের সাথে কাজ করেছেন। তো সেই সময় 111-এ আমার মরহুম পিতার যে ভূমিকা ছিল, আমি কিছুটা গর্ব করেই বলতে পারি আমার মরহুম পিতার ভূমিকার কারণে সেই সময় উনি তৃণমূল নেতা কর্মীদেরকে সাথে নিয়ে বিএনপিকে ভাঙনের হাত থেকে রক্ষা করেছিলেন। শুধু তাই নয়, সেই সময় তার উপর অর্পিত দায়িত্ব উনি অত্যন্ত সাহসিকতা সততার সাথে পালন করে বিএনপিকে তথা জিয়া পরিবারকে এবং বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করেছিলেন। সেই সময় যদি উনি ঐতিহাসিক ভূমিকা না রাখতেন, হয়তো বা আজকের বাংলাদেশের ইতিহাস অন্যরকম হতো। তখন থেকেই আমাদের পরিবারের প্রতি, আপনারা জানেন সেই সময় আমাদের পরিবারের প্রতি এবং আমার মরহুম পিতার নানাভাবে ইমোশনাল ব্ল্যাকমেল সহ নানাভাবে মানসিক শারীরিকভাবে চাপ দেওয়া হয়েছে যেন উনি আমাদের দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের দলের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মাইনাস করে দেয়। কিন্তু শত প্রতিকূলতার মাঝেও উনি কিন্তু সাহসিকতার সাথে অসুস্থ শরীর নিয়ে দলের ঐক্যটা ধরে রেখেছিলেন। তো তখন থেকেই আমাদের পরিবারের উপর নানা রকম অত্যাচারের পাশাপাশি আমার চাকরি ছিল দেশে, আমি একটা ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতাম। সেখান থেকেও যখন নির্বাচন হলো, নির্বাচনের শেষ সময় আমি বাইরে ছিলাম, ইউনিভার্সিটিকে ছুটি নিয়েই বাইরে ছিলাম। তো ছুটি থাকা অবস্থা আমার চাকরি চলে যায়, ছুটি ক্যান্সেল করে দেয়, চাকরিটা চলে যায়। তারপরে আমি বিদেশে একটা বিশ্ববিদ্যালয়ে ছিলাম। তো এরপরে যেটা হয়, আমার মরহুম পিতা মারা যাওয়ার পরে আমাদের দলের যে চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাকে সরাসরি রাজনীতিতে ইনভলভ করার জন্য দেশে আসতে বলেন। আমি এসে সকলে, আমার বাবাকে নিয়ে একটা বই বের হয়েছিল শ্রদ্ধাঞ্জলি খন্দকার দেলোয়ার হোসেন, উনি এটা মোড়ক উন্মোচন করেছিলেন এবং সেখানে স্ট্যান্ডিং কমিটির মেম্বার অনেকের সামনে উনি বলেছিলেন এখন থেকে তুমি তোমার বাবার এলাকায় কাজ করবা। তা আমি সেই থেকে 2012 সাল থেকেই, জানুয়ারি থেকে আমি সরাসরি রাজনীতির সাথে যুক্ত, এবং বিশেষ করে এলাকায় যেখানে আমার বাবা নির্বাচিত হয়েছিলেন মানিকগঞ্জে থেকে আমি সরাসরি রাজনীতিতে হয়ে যুক্ত হয়ে প্রতিটা আন্দোলন সংগ্রামে আমি মানে দলের কর্মসূচিগুলি পালনের পাশাপাশি বিভিন্ন সময় যে এলাকা, আমাদের এলাকাটা একটা নদী ভাঙ্গন এলাকা, নদী ভাঙ্গন এলাকায় প্রতি বছর নদী ভাঙ্গেন, আমি তাদের যতটুকু সম্ভব আমার সীমিত সাধ্য মতো তাদের পাশে দাঁড়িয়েছি, সামাজিক অনুষ্ঠানে ছিলাম, এবং কোভিডের সময় আমার মানে যতটুকু সম্ভব নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে সামাজিক রাজনৈতিক সব ব্যাপারে আমি নিয়মিত কর্মসূচি পালন করে গিয়ে মানে ইয়ে হয়েছে। এক কথা ধরতে গেলে 2012 সাল থেকে সক্রিয়ভাবে আমি শেষ সময় পর্যন্ত, নির্বাচন শেষ পর্যন্ত সরাসরি রাজপথে থেকে 28 অক্টোবরে যখন সবাই চলে গিয়েছিল সেই সময় আমি মানে পুলিশ যখন আক্রমণ করে পেটোয়া বাহিনী, সেই পর্যন্ত আমি রাজপথের নেতা কর্মীদের নিয়ে ঢাকায় অবস্থান করছি। সর্বশেষ জি। আপনারা জানেন যে যখন দল থেকে হরতাল অবরোধ দেওয়া হলো ইলেকশন নির্বাচন আগে, সেই সময় কিন্তু মাঠে কেউ ছিল না, অনেকের ফোন বন্ধ ছিল। আমি কিন্তু আমাদের দলের যে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাথে খুব ভোরে ওনার সাথে মাঠে থেকে পিকেটিং এ অংশগ্রহণ করেছি। তো আপনি নমিনেশনের পাওয়ার ব্যাপারে আপনি
কাদের সাথে যোগাযোগ করেছেন, কোন কোন নেতার সঙ্গে? নমিনেশন পাওয়ার ব্যাপারে যেটা হলো সত্যিকারের অর্থে প্রপার ওয়ে যেভাবে যোগাযোগ করেছি, তা আমি স্ট্যান্ডিং কমিটি মেম্বারদের সাথে কথা বলেছি, তারা আমাকে অভয় দিয়েছিলেন। বিশেষ করে আমাকে এও বলা হয়েছিল যে ম্যাডাম আপনার কথা মহাসচিবকে খুব সুন্দরভাবে বলেছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলেছেন। আশ্বস্ত এক কথা আমাকে আশ্বস্ত করেছিলেন যে এই পরিবারে তোমার বাবার যে অবদান অবশ্যই তুমি পাবা, এটা আমাকে বলেছিল। অনেক স্ট্যান্ডিং কমিটির মেম্বারে আমাকে বলেছিলেন। এবং তারা এখন যাকে মনোনয়ন দেয়া হয়েছে তার ব্যাপারে তারা সবকিছুই জানেন। ওনার কি করেছেন বিগত সময়ে, উনি 5ই আগস্ট পরবর্তী এবং আগে কি করেছেন এবং তার এলাকায় ইমেজটা কিরকম তারা সবই জানেন। সর্বোপরি ওনারা আমাকে এই কারণে আশ্বস্ত করেছিলেন, বলেছিলেন তুমি এলাকায় কাজ করো বা না করো, কিন্তু তোমার বাবার যে ভূমিকা দলকে রক্ষা করার জন্য, আমাদের দলের যে ওনার যে অবদান তুমি এমনিতেই পাবা, এটা আমাকে বলেছিলেন। কিন্তু আমি সবসময় বলেছি, চাচা কিংবা ভাই, আমি আমার পরিচয় আমার কার্যক্রম, শুধু বাবার পরিচয় না, আমার পরিচয় আমার কার্যক্রম আপনারা দেখেন, তারপর আপনারা এলাকায় সবার সাথে কথা বলেন, তারপর আপনারা দেখেন যে আমি মনোনয়ন পাওয়ার যোগ্য কিনা। তো এখন আপনি কি করবেন ফাইনালি যদি আপনাকে বিবেচনা না করা হয়, তাহলে কি করবেন? আমি তো আসলে বিএনপি, আমার পুরো পরিবারটা 100% বিএনপি। জি। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার পরিবার আওয়ামী পরিবার, এবং বিগত সময় তার ভূমিকা সবাই জানে ওখানকার। আমি নতুন করে ভেঙে ভেঙে বলতে চাই না, যে জিনিসটা বলতে চাই, আমার পরিবার এই দলের জন্য যা করেছে, আমি একজন বিএনপি পরিবারের হিসেবে শতভাগ বিএনপি পরিবারে, আমি দল যদি আমাকে মনোনয়ন যেহেতু দেয় নাই, শেষ পর্যন্ত চেষ্টা করে যাব। না দিলে আমি যেভাবে দলের জন্য কাজ করা অবশ্যই আমি কাজ করব, আচ্ছা, এর বাইরে তো যাওয়ার আমার সুযোগ নেই। সুযোগ। ধন্যবাদ। আপনার আম, এই যে ডেডিকেশনটা, আপনি আপনার অবস্থানটা পরিষ্কার করেছেন, নিজেও উপলব্ধি করতে পারছেন, তারপরেও যে দলের প্রতি আপনার আনুগত্য, ভালোবাসা এবং শৃঙ্খলা, এটা নিশ্চয়ই দল বিবেচনা করবে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, ভোটের লড়াই, আমাদের এই অনুষ্ঠানটি নির্বাচন পর্যন্ত চলবে। আমরা ফাঁকে ফাঁকেই বিভিন্ন রিপোর্ট, সাক্ষাৎকার, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।